নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। আমাদের আজকের গল্প আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিকের অলৌকিক গল্পের অতৃপ্ত আত্মা। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, শ্মশানে মরাও আসেনি। সারাদিন শুয়ে বসে থেকে এমনিতেই আলস্য ধরে গেছে। বিকাল থেকেই শুরু হলো প্রকৃতির প্রলয় নাচন। একদিকে ঝড়ের তাণ্ডব, অন্যদিকে বিদ্যুতের ভ্রুকুটি আর বাজের প্রবল শব্দ, সাথে অঝোরে বৃষ্টি। সারা এলাকা বিদ্যুৎবিহীন। আলো বলতে শুধু মোমবাতি আর হ্যারিকেন, সব মিলেমিশে একটা ভৌতিক পরিবেশ। এই পরিবেশে ভূতের গল্প শুনতে ইচ্ছা হলো। চেঁচিয়ে ডাকলাম গঙ্গাতান্ত্রিককে। সে ঘরে আসতেই বললাম, দেখো, আজ রাত্রিরে আর রান্না করতে ইচ্ছে করছে না। আমি চাল, ডাল, আলু, ডিম, তেল, নুন সব দিচ্ছি। তুমি তোমার সেবিকা কালীকে বলে ভালো করে খিচুড়ি রাঁধাও, আমরা সবাই মিলে রাতে খাবো। সব শুনে সে বলল, মন্দ বলিসনি, দাঁড়া কালীকে ডাকি। কালী এসে সব শুনে রাজি হলো। আমার ঘরের পাঁপড়গুলো নিয়ে গেল রাতে জমিয়ে খাওয়া হবে বলে, আর গঙ্গাতান্ত্রিক থেকে গেল আমার ঘরে। আমি বললাম, হয়ে যাক না তোমার গাঁজাখুরি ভূতের গল্প একটা। সে গম্ভীর হয়ে বলল, তুই যতই আমাকে ব্যঙ্গ করিস না কেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি যা তোদের স্বপ্নেরও অতীত। একটু থেমে আবার শুরু করলো গঙ্গাতান্ত্রিক। আজ তোকে বলি আমার জীবনের আর একটা অভিজ্ঞতার কথা। আমি এখন যেমন রক্তবস্ত্র পরে থাকি, একটা সময় সাদা পাজামা আর সাদা পাঞ্জাবি পরে থাকতাম। তখন আমি যুবক। বাবার অপমৃত্যুর পর মাও বেশি দিন বাঁচল না। আমাদের বাড়িটা কেমন অভিশপ্ত হয়ে গেল। রাতে ভীষণ উপদ্রব শুরু হলো। রান্নাঘরে বাসনপত্র ফেলে দেওয়া, কাপড় কেচে মেলে দিলে ছিঁড়ে দেওয়া, এই সব হতে থাকলো। বুঝলাম তার রাগ এখনো রয়েছে। আমিও আর সেখানে থাকতে সাহস করলাম না। একদিন সেই মহারাজ এসে আমাকে নিয়ে গেল তার সাথে। আমাদের মন্দির আর বাড়ির দায়িত্ব একজন গরিব পুরোহিতের ওপর দিয়ে আমিও ভেসে পড়লাম মহারাজের সঙ্গে। মহারাজ আমাকে নিয়ে এলেন তারাপীঠে, তাঁর গুরুর কাছে। গুরুজি সব শুনলেন। তারপর এক রাতে পঞ্চমুণ্ডের আসনে বসে মুক্তি দিলেন সেই অতৃপ্ত আত্মাকে। গুরুজি আর মহারাজের সংস্পর্শে এসে আমার আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি তন্ত্র মন্ত্র শিখে নিতে লাগলাম। কিছুদিনের মধ্যেই সাধনার কয়েকটা স্তর পার করে ফেললাম। তখন অল্প স্বল্প কিছু প্রক্রিয়া করতে পারতাম। সাধারণ মানুষদের মাঝেই ঘুরে বেড়াতাম। একটা চায়ের দোকানে নিয়ম করে আড্ডা দিতাম। যারা আমাকে চিনত তাদের অনেকে আমার কাছে আসতো। একদিন দেখি আমার পরিচিত একজন আর একজনকে সঙ্গে নিয়ে আমার কাছে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা? তিনি আমাকে বললেন যে তাদের প্রায় 10 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। আমি বললাম, আমি তো ডাক্তার নই। তিনি বললেন, ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, তাই তিনি আমার চরণে, যদি কিছু করে দেন। আমি বললাম, আমি এসব পারি না। তিনি তো নাছোড়বান্দা। শেষে বললাম, দক্ষিণ 24 পরগনায় বারুইপুর বলে একটা জায়গা আছে, সেখানে মা শিবানীর মন্দির। সামনের শনিবার সকাল 9টার মধ্যে স্নান করে স্বামী স্ত্রী দুজন যাবেন মন্দিরে পূজা দিতে। পূজার শেষে মন্দিরের পুরোহিতকে বলবেন সব কথা, তিনি যা বলবেন সেটাই হবে। ভদ্রলোক চলে গেলেন। আমিও ব্যাপারটা ভুলে গেলাম। মাস কয়েক পরে আমার সেই পরিচিত লোকটি এসে হাজির। তাকে দেখে আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ল যাদের সন্তান হচ্ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার কথা মতো তারা গিয়েছিলেন শিবানী পীঠে। মন্দিরের পুরোহিত তাদের একটা ফুল দিয়েছিলেন। বলেছিলেন ভদ্রমহিলাকে একটা তামার পাত্রে গঙ্গার জল ঢেলে তাতে এই ফুলটা ফেলে ভালো কোনো জায়গায় রেখে দিতে। 3 দিন ভোরে উঠে এই ফুলটা গঙ্গার জল থেকে তুলে তার কয়েক ফোঁটা জিভে নিতে। প্রথম দিন সব ঠিকঠাক ছিল।
দ্বিতীয় দিন দিতে গিয়ে দেখে সেই ফুলটা নেই। পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। 3 দিন পর ঘর ঝাঁট দিতে গিয়ে দেখা গেল ফুলটা ঝাঁটার সাথে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। মন্দিরের পুরোহিত বলেই দিয়েছিলেন যে সন্তান হবে কিনা নিজেরাই বুঝতে পারবে, আমার কাছে আর আসতে হবে না। তাই তারা বুঝে গেছেন তাদের ভাগ্য, লজ্জায় আর আমার কাছে আসতে পারেননি। একটু থেমে গঙ্গাতান্ত্রিক বলল, এটাকে তুই কি বলবি? তারা কি নিষ্ঠা সহকারে ফুলটা রাখেনি বলতে চাস? পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি চুপ করে গেলাম। বাইরে এখনো দুর্যোগ চলছে, খিচুড়ি হতে বেশ দেরি হবে আজ। গঙ্গাতান্ত্রিক গাঁজার কলকেটা জোরে একটা দম দিয়ে আবার শুরু করলো। একবার গিয়েছিলাম গুরুজির সাথে বাংলাদেশ। খুব সুন্দর গ্রাম গ্রাম জায়গা। মানিকগঞ্জ বলে একটা জায়গায় একজনের বাড়ি গিয়ে উঠলাম। খাতির আপ্যায়ন খুবই পেলাম। একদিন শুনলাম এখানে বালিয়াটি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর নাকি সেই জায়গাটা। সেখানে নাকি একটা জমিদার বাড়িও রয়েছে। জমিদার বাড়ির নাম শুনে মনটা নেচে উঠল। তারপর একদিন দুপুর নাগাদ রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। বেলা 4টে নাগাদ গিয়ে পৌঁছলাম জমিদার বাড়িতে। কি বিশাল বাড়ি! ঘুরে ঘুরে দেখতে দেখতে বাড়িটার পিছনে গিয়ে দেখি একটা বড় দিঘি, অনেকগুলো ঘাট। আমি একটা ঘাটে গিয়ে বসলাম। ইচ্ছে হলো একটু জল ছোঁয়ার। আস্তে আস্তে জলের কাছে গিয়ে আজলা করে জল তুললাম। ওপর দিকে উঠতে গিয়ে দেখি এক ভদ্রলোক আমাকে দেখছেন। ভদ্রলোককে বেশ সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হলো। বললেন, জমিদার বাড়ি দেখতে এসছেন, ভালো কথা। এদের সম্পর্কে জানা আছে কিছু? আমি মাথা নাড়লাম। ভদ্রলোক দেখলাম বেশ আলাপি। জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছি। বললাম কলকাতা থেকে। শুনে তিনি বললেন তার 2 ছেলে ভবানীমোহন আর শঙ্করমোহন এখন কলকাতায় থাকে, শ্যামবাজার 37 বি ভূপেন বোস এভিনিউ। আমি ঘাটের সিঁড়ির নিচের দিকটায় একটা ধাপে বসে পড়লাম। তিনি ওপরে ঘাটের বেদিতে বসলেন। তিনি বললেন, শুনতে চান এই বাড়ির ইতিহাস? আমি সম্মতি জানালাম। তিনি বললেন, শুনুন তবে এই বাড়ির ইতিহাস। তখন সন্ধ্যা ঘনিয়ে আসতে চলেছে। 1893 সালে প্রখ্যাত ধনী গোবিন্দরাম সাহা এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন নুনের ব্যবসায়ী। এটা 7 মহলা বাড়ি, প্রায় 6 একর জমির উপরে। এই জমিদারির উত্তর দিক দিয়ে বয়ে গেছে গাজীখালী নদী। সেই নদী দিয়ে তিনি নুনের ব্যবসা চালাতেন। গোবিন্দরামের ছেলে হরিমোহন এই বাড়ির কিছুটা বানিয়েছেন। এই বাড়িতে একসময় 200খানা ঘর ছিল, আজ প্রায় সবই ভেঙে গেছে। হরিমোহনের ছেলে চাঁদমোহন তার বাবার মৃত্যুর পর এই ব্যবসাতেই মন দেয় এবং অনেক উন্নতি করে। কিন্তু চাঁদমোহনের ছেলে ভূপতিমোহন সেরকম কাজের ছিল না, প্রচণ্ড অলস, সবসময় সেজে গুজে থাকতে ভালোবাসত। তার স্ত্রী সর্বাণী দেবীর ছিল অত্যন্ত সোনার গহনার শখ। স্বর্ণকারের আনাগোনা প্রায়ই লেগে থাকতো বাড়িতে। তাদের 2 সন্তান। 2 সন্তানের মাতা হওয়া সত্ত্বেও সর্বাণী দেবীর গহনার শখ তাকে ছাড়তে চাইতো না। তিনি তার নিজের কাছে সবসময় গহনাগুলি রেখে দিতেন। এই সুযোগে ব্যবসার নাম করে ভূপতিমোহন অন্য নারীতে মেতে থাকতেন। কলকাতায় উর্মিলা বলে এক সুন্দরী মেয়ে, তিনি ছিলেন বাঁধা বাবু। সর্বাণী দেবীর সোনার গহনার কথা মদের ঝোঁকে তিনি একবার উর্মিলাকে বলেছিলেন। তখন থেকেই উর্মিলার মনের মধ্যে লোভ জন্মায়। এমনভাবেই দিন কাটছিল। একবার সর্বাণী দেবী খুব অসুখ হলো, একেবারে শয্যাশায়ী। রোগ সারতেই চায় না। কলকাতা থেকে ডাক্তার এলো, আর কিভাবে ভূপতিকে বুঝিয়ে উর্মিলা গেল ভূপতিমোহনের জমিদারিতে। সবার সব চেষ্টা ব্যর্থ হলো। মারা গেলেন সর্বাণী দেবী। কিছুদিনের জন্য ওখানেই রয়ে গেল উর্মিলা। একদিন কথায় কথায় উর্মিলা সর্বাণী দেবীর সেই গহনার বাক্স দেখতে চাইলেন। ভূপতিমোহন তো কিছুতেই রাজি নন। অনেক অনুনয় বিনয় করার পর ভূপতি উর্মিলার সামনে খুললেন সেই গহনার বাক্স। গহনা দেখে হতবাক হয়ে গেল উর্মিলা। লোভে তার মন চঞ্চল হয়ে উঠল।
ভূপতিমোহনকে মদে আসক্ত করে মেকি ভালোবাসা দেখিয়ে সে আদায় করে নিল সর্বাণীর গহনার বাক্স। তারপর একদিন উর্মিলা রওনা দিল কলকাতার পথে। মন তার আনন্দে ভরপুর। কলকাতায় ফিরে সে অনেক সাবধানে লোহার সিন্দুকে তুলে রাখলো গহনার বাক্স। রাতের বেলা ঘুমোচ্ছিল উর্মিলা। হঠাৎ কিসের একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কে যেন একজন চলে বেড়াচ্ছে, একটা নারী শরীর। দেখে ভয় হাত পা ঠান্ডা হয়ে গেল উর্মিলার। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হলো না। পরের দিন সকালে সে ব্যাপারটা তার সই চাঁপাকে বলল, কিন্তু গহনার বাক্সের কথাটা চেপে গেল। সেদিন রাতে তার ঘরে এক মালদার বাবু ফুর্তি করতে করতে মাঝরাত করে দিয়েছিলেন। সে প্রচুর টাকাও রোজগার করেছিল। বাবু চলে যাওয়ার পর টাকাগুলো লোহার সিন্দুকে রাখতে গিয়ে সে সিন্দুক খুলল। টাকাগুলো রেখে সে গহনার বাক্সটা হাতে নিল। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারে একটা হাত তার দিকে এগিয়ে এলো। এক ঝটকায় তার হাত থেকে গহনার বাক্সটাকে যেন কেড়ে নিল। প্রায় অজ্ঞানের মতো হয়ে গেল উর্মিলা। জ্ঞান ফিরতেই দরজা খুলে চিৎকার করতে লাগলো। সবাই ছুটে এলো। উর্মিলার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর প্রতি রাতে উর্মিলা নিয়ম করে দুঃস্বপ্ন দেখতে লাগলো। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই সে ধীরে ধীরে পাগল হয়ে গেল। খবর পেয়ে ছুটে এলেন ভূপতিমোহন। তিনি সব শুনলেন। উর্মিলার জায়গা হলো পাগলা গারদে। ভূপতিমোহন ভীষণ মর্মাহত হলেন। একদিন কি কাজে তিনি যেন সর্বাণীর ঘরে গেছেন। সর্বাণীর আলমারি খুলে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন একদিকে। আলমারির এক কোণে বহাল তবিয়তে অবস্থান করছে সর্বাণীর সেই গহনার বাক্স। তিনি চেঁচিয়ে ডাকলেন তার বিধবা বোন কামিনীকে। তার সামনে খুললেন সেই গহনার বাক্স। সব ঠিক আছে, অথচ তার পরিষ্কার মনে আছে তিনি এটা দিয়েছিলেন উর্মিলাকে, আর এটার জন্যই উর্মিলার আজ এই অবস্থা। তিনি গহনার বাক্স তার বোনের জিম্মায় দিয়ে দিলেন আর বলে দিলেন এইগুলো অর্ধেক অর্ধেক ভাগ পাবে তার দুই পুত্রবধূ। পুত্রদের তিনি কলকাতায় পড়তে পাঠালেন তার শ্যালকের কাছে। সেই থেকে তারা কলকাতাতেই আছে। আর এই ঘটনার কিছুকাল পরেই ভূপতিমোহনের মৃত্যু হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি এত সব খবর জানলেন কি করে? আপনি কি এই জমিদার বংশের কোনো শরিক? তিনি হাসতে শুরু করলেন। তারপর আবার একটু হেসে বললেন, আমিই ভূপতিমোহন। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। সন্ধ্যার অন্ধকারে তাকে আর দেখা গেল না। আমি অবাক চোখে ওপরের দিকে তাকিয়ে রইলাম। বাতাসে তখনও তার হাসি ভেসে বেড়াচ্ছিল। দেখা গেল কালীকে খিচুড়ির হাঁড়ি নিয়ে ঘরের ভেতর ঢুকতে। রান্না হয়ে গেছে, এবার খেতে বসো, কালীর নির্দেশ শোনা গেল।